আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়ের সাথে সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন যে বর্তমান বিশ্বের যে ভূরাজনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক অবস্থা বা সবকিছুতেই তুরস্কের একটা বড় ধরনের অবস্থান বা জায়গা আছে। সে জায়গা থেকে তুরস্কে এখন নির্বাচন চলছে এবং তুরস্কে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ইতিমধ্যে। তো আমরা আজকে তুরস্কের কিছু জিনিস সম্পর্কে জানবো যেগুলো আসলে আমাদের পরীক্ষার সাথে সম্পর্কিত, যেগুলো বিভিন্ন পরীক্ষায় প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো প্রথমে আমরা দেখছি যে আজকে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে একটা গুরুত্ব হচ্ছে তুরস্কের নিজের সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো, আর বিগত সালে এমসিকিউ এসেছে অথবা আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজকে। তো আমি এখানে যে ছবিগুলো দিয়েছি আপনারা চিনেন বেশিরভাগকেই, রিসেপ তাইয়েপ এরদোগান, কামাল কিলিচদারোগ্লু, সিনান ওগান এবং সর্বশেষ মোহাররেম, যিনি হচ্ছে উইথড্র করেছেন নির্বাচন থেকে। তো আমরা এই বিষয়গুলো সাথে নিয়ে আসবো। এর মাঝখানে আবার আমরা তুরস্কের যে ঘূর্ণিঝড় হয়েছে সেটা সম্পর্কেও আলোচনা করব। ভূমিকম্প যেটাকে বলি আমরা, যে ভূমিকম্প হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা রান অফ নির্বাচন নিয়ে আলোচনায় পরে আসবো। প্রথমে তুরস্কের প্রাথমিক কিছু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব আর কি। তো প্রথমেই যদি আমরা জানার চেষ্টা করি যে তুরস্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেমন তুরস্কের দেশের নাম হিসেবে তুরস্ক আমরা বাংলায় জানি তুরস্ক। তো এর রাষ্ট্রীয় নাম হচ্ছে রিপাবলিক অফ টার্কি। এটা নামটা পরবর্তী চেঞ্জ হয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। তো রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা, মুদ্রার নাম লিরা, আর রাষ্ট্রীয় ভাষা হচ্ছে তুর্কি, সংসদের নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি, আর তুরস্কের সরকারি নাম বা প্রজাতন্ত্রের নাম হচ্ছে তুর্কিয়ে জমহুরিয়াতি বা রিপাবলিক অফ টার্কি। তো পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র হচ্ছে এই তুরস্ক। এখানে তুরস্কের প্রায় পুরোটা জুড়েই এশীয় অংশে পর্বতমালা, যে তুরস্কটা অনেকটা পর্বতময় অঞ্চল, আনাতোলিয়া যেটা, এটা হচ্ছে এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে আর বেশিরভাগটা হচ্ছে এশিয়াতে পড়েছে। তো তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় অবস্থিত দার্দানেলেস যে প্রণালী আছে, এখানে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বা বিষয় আমরা জানি, সেটা হচ্ছে দার্দানেলেস প্রণালীতে 4.6 কিলোমিটার বা 4.6 কিলোমিটার একটা দীর্ঘ একটা সেতু তৈরি করা হয়েছে বা ঝুলন্ত সেতু, যেটাকে চাণক্যকালে 1915 সেতু হিসেবে অবহিত করা হচ্ছে। তো এটি এখন পর্যন্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা হচ্ছে এটি বর্তমান বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু হিসেবে পরিচিতি পাচ্ছে। তো তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল এলাকায় যে বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু, এটা উদ্বোধন কবে করা হয়েছে? এই ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয় 18 মার্চ 2022 সালে। আর নিঃসন্দেহে এই সেতুটি যিনি উদ্বোধন করেছেন তিনি হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তারপরে তুরস্কের মধ্যে আরো কিছু তথ্য এর মধ্যে আছে। আমরা যেটা বলছিলাম যে তুরস্কের যে নাম চেঞ্জ হয়েছে, আন্তর্জাতিক পরিষদ তুরস্ক দেশটি এখন থেকে তুর্কিয়ে নামে পরিচিত হবে। ঠিক আছে, তো বর্তমানে এটি টার্কি হিসেবে পরিচিত। আমি যেটা প্রথমে বলেছিলাম, বাংলাদেশে যেটি তুরস্ক, বাংলাদেশ বাংলা ভাষায় তুরস্ক হিসেবে পরিচিত। তো তুরস্ক আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে তাদের নামটা জাতিসংঘে চেঞ্জ করার জন্য, যার প্রেক্ষিতে জাতিসংঘ তুর্কি নামটা গ্রহণ করেছে। এবং তুরস্কের এই নাম চেঞ্জ করার বিষয়ে অনেকগুলো কথা আছে। এরদোয়ান যে কথাগুলো বলেছিলেন সেটা হচ্ছে তুরস্কের মানুষের সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধের সবচেয়ে ভালো বহিঃপ্রকাশ এবং প্রতিনিধিত্ব করার জন্য তুর্কি সর্বোত্তম নাম, এই জন্য এই তুর্কি নামটা করা হয়েছে। তো আমরা তুরস্কের নামটা যখন আসে তখন আমরা কিন্তু অটোমান সাম্রাজ্যের কথা চলে আসে। তো প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তির সাথে অটোমান সাম্রাজ্য তথা বর্তমান তুরস্কের একটা চুক্তি হয়, যেটা সেভার্স চুক্তি নামে পরিচিত। 1920 সালে এটা সম্পাদিত হয়। তো তারপরে যখন নব্য জাতীয়তাবাদী শক্তি বা সরকার তুরস্কের ক্ষমতায় আসে, এতে 1923 সালের 24শে জুলাই যে সেভার্স যে চুক্তি ছিল সেটা কে বাতিল করে সেখানে তারা নতুন একটা চুক্তি নিয়ে আসে, সেটা হচ্ছে লুজান চুক্তি। তো সুইজারল্যান্ডের লুজান শহরে এই চুক্তি হয়েছিল বলে একে লুজান চুক্তি বলা হয়। তো এই যে কত সালে চুক্তিটা হয় আমাদের মনে রাখা দরকার, 1923 সালে। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় এসেছে। তো লুজান চুক্তির ফলে যেটা হয় যে তুরস্কের সীমানা নির্ধারিত হয়েছে এই লুজান চুক্তির দ্বারা। তো এই লুজান চুক্তির দ্বারা যে সীমানা নির্ধারণ হয়েছে এই জিনিসটাও মনে রাখার মতো বিষয়, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাছাড়া আমরা যদি এর পরের স্লাইডে যাই, যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে তুর্কি সীমান্তে তুরস্ক 1919 সালে
একটা অপারেশন চালায়। এটা ইতিমধ্যে বিভিন্ন পরীক্ষা আসছে। অপারেশন পিস স্প্রিং এটা কোন দেশ চালিয়েছিল? এটা হচ্ছে তুরস্ক চালিয়েছিল। এটা কোথায়? তুরস্কের উত্তর পূর্বাঞ্চলে তুর্কি সীমান্ত এটা চালিয়েছিল 2019 সালে। তো সর্বশেষ এটা 23 অক্টোবর সেটা শেষ হয়। তুরস্কের অভিযানের উদ্দেশ্য হলো তুর্কি সীমান্ত এলাকাতে কুর্দি মিলিশিয়াদের সরিয়ে দিয়ে সেখানে তুরস্ক আশ্রয় নেওয়া 36 লাখ সিরীয়দের জন্য একটি সেফ জোন প্রতিষ্ঠা করা। আমাদের এটা মাথায় রাখতে হবে যে তুর্কি কিন্তু বিশ্বের সর্ববৃহৎ যে যেই ধরনের কি বলে এটাকে আমরা বলতে পারি যে রেফিউজি আছে, সর্ববৃহৎ রেফিউজিদেরকে আশ্রয় দেয়া কান্ট্রিগুলোর মধ্যে প্রথম হচ্ছে এই তুরস্ক। 36 লাখ সিরীয়দেরকে তারা কিন্তু সেফ জোন এর আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। তো তুরস্কের কুর্দি মিলিশিয়া সংগঠন, এটা নাম আসছে যে কুর্দি মিলিশিয়া সংগঠন বা পিকেকে কোন দেশের সংগঠন? পার্টিয়ে কারকারান কুর্দিস্তান, এটা হচ্ছে তাদের কুর্দি ভাষায়। তো এটা যদি আমরা বলি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, তো এটি তুর্কিস্তান ওয়ার্কার্স পার্টি বা তুর্কিদের রাজনৈতিক সংগঠন হচ্ছে এটি। তারপর 1978 সালে এটা প্রতিষ্ঠা করেছে যে পিকেকে যেটা প্রতিষ্ঠা করেছে 1978 সালে আবদুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেছিলেন। তো তারা একটা দক্ষিণ পূর্বাঞ্চলে তুরস্কের একটি কুর্দি রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। সম্প্রতি তুরস্ক ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এটাকে কিন্তু তুরস্ক সরকার বলছে যে এটা পিকেকের কর্মকাণ্ড, তারা এই কাজটা করেছে। তো সর্বশেষ আমরা তুরস্ক সম্পর্কে যে বিষয়টা জানি যে 6 ফেব্রুয়ারি 2023 সালে 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চলে সিরিয়ার উত্তরাঞ্চলে রিক্টার স্কেলে 7.8 মাত্রার একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এই ভয়াবহ ভূমিকম্পটাতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। তো এই ভয়াবহ ভূমিকম্পটা হয়েছে 7.8 মাত্রা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখা দরকার। তারপর এই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ার অর্ধ লক্ষাধিক বেশি মানুষ নিহত হয়েছে আর প্রায় 2 লক্ষাধিক ভবন ধ্বংস হয়েছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার। তারপরে আমরা চলে যাচ্ছি যে আমাদের প্রশ্নে চলে যাব। এর আগে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে রান অফ কি, রান অফ নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম যে রান অফ কি। তো রান অফ শব্দটা আমরা বারবার শুনছি তুরস্কের নির্বাচনে। রান অফটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। রান অফ বা দ্বিতীয় ধাপের নির্বাচন। রান অফ মানে হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। দ্বিতীয় ধাপের নির্বাচন। এখন এই যদি পরীক্ষার প্রশ্নে আসে যে রান অফ কিসের সাথে সম্পর্কিত, অর্থনীতি, রাজনীতি বা অন্য কোনো অপশন থাকে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা রাজনীতির সাথে রিলেটেড, নির্বাচনের সাথে সম্পর্কিত। তো রান অফ মানে হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। তো আজকে তুরস্কে কিন্তু 28শে মে তুরস্কের দ্বিতীয় ধাপের নির্বাচন হচ্ছে। আমরা জানি যে প্রথম ধাপের যে নির্বাচন সেখানে কিন্তু 49.5 পেয়ে তুরস্কের যেই একে পার্টি বা এরদোয়ান যেই পার্টির থেকে যিনি নির্বাচন করেছেন, এরদোয়ান নিজে নির্বাচন করেছেন। তো এরদোয়ান কিন্তু তিনি 49.5 পেয়ে নির্বাচনে প্রথম হয়েছেন। কিন্তু তুরস্কের সংবিধান অনুসারে কেউ যদি 50%-এর নিচে কেউ যদি ভোট না পায় তাহলে কিন্তু নতুন করে দ্বিতীয় ধাপে নির্বাচন হয়। এটাকে রান অফ বলা হয়। তো দ্বিতীয় ধাপের নির্বাচন চলছে তুরস্কে আজকে। তো এই রান অফ ভোটে আজকে বোঝা যাবে যে কে আজকে নির্বাচনে জয়ী হবে। তবে সবকিছু মিলিয়ে ডেটা অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে যে যেহেতু যে তৃতীয় যিনি হয়েছিলেন তিনি কিন্তু এরদোয়ানকে সমর্থন করেছেন। তো সেই জায়গাতে বলা যাচ্ছে যে একটা খুব বেশি প্রথম ধাপে যেরকম উত্তাপ ছড়িয়েছিল নির্বাচন তুরস্কে, সেটা কিন্তু দ্বিতীয় ধাপে ছড়াচ্ছে না। তো আমাদের মনে হয় এই রান অফ নির্বাচনে অনেক ক্ষেত্রেই ডেটা অ্যানালাইসিস করে যে হয়তো যে একে পার্টির যিনি প্রতিনিধি রিসেপ তাইয়িপ এরদোগান অনেকদিন যাবৎ ক্ষমতায় আছেন, তিনি কিন্তু এই নির্বাচনে প্রেসিডেন্ট হয়ে যাবেন বলে অনেকেই মনে করছেন। তো কামাল যিনি আছেন, তার যে প্রধান প্রতিদ্বন্দ্বী আছেন, তিনি কিন্তু অনেকটাই পিছিয়ে আছেন এই ধাপে। তো আমরা এই জিনিসটা আজকে হয়তো খোলাসা হয়ে যাবে। তো আমরা বুঝে নিলাম যে রান অফ নির্বাচনটা কি। রান অফ মানে হচ্ছে দ্বিতীয় ধাপের নির্বাচন। এটা প্রথম ধাপে তুরস্কে সংবিধান অনুযায়ী প্রথম ধাপে যদি কেউ 50%-এর কম ভোট পায় তাহলে তারা দ্বিতীয় ধাপে
এই নির্বাচনে যায় এবং এটাকে রান আউট বলা হয়। তো আমরা এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্ন জানার চেষ্টা করি যে অপারেশন পিস স্প্রিং পরিচালনা করেন কোন দেশ? এটা হচ্ছে তুরস্ক, আমি প্রথম দিকে যেটা বলেছিলাম। তারপর দ্বিতীয়, পিকেকে কোন দেশের মিলিশিয়া সংগঠন? এটা আমি বলেছিলাম, এটা হচ্ছে তুরস্ক। তারপর হচ্ছে ইউরেশিয়ান রাষ্ট্র নামে পরিচিত কোনটি? এটা আমরা সবাই জানি, গ তুরস্ক। তারপর সম্প্রতি তুরস্কে সংঘটিত হওয়া ভূমিকম্পের মাত্রা কত ছিল? এটা হচ্ছে 7.8, খ 7.8 মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছিল। তারপর তুরস্কের মুদ্রার নাম কি? এটা একটু আমরা মাথায় রাখতে পারি, তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা। তারপরে তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় কত সালে? 1923 সালে। তুরস্ককে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 1923 সালে। বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু কোথায় অবস্থিত? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তুরস্কে, আমরা এটা মাথায় রাখতে পারি। তারপরে নিচের কোন দেশটিতে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে? এটা মাথায় রাখার মতো একটা বিষয়, সেটা হচ্ছে কাতারে। কাতারে কিন্তু তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। তুরস্ককে কাতারের বিভিন্ন সংকটে কিন্তু তুরস্কের কাছে পাওয়া যায়, বিষয়টা আমরা মাথায় রাখলে জানতে পারি যে তুরস্ক দেশটিতে অর্থাৎ কাতারে তুরস্কের সামরিক ঘাঁটি রয়েছে। তুরস্কের বর্তমান নাম কি? এটা একবারে রিসেন্ট প্রশ্ন আসতে পারে। তুরস্কের বর্তমান নাম হচ্ছে তুর্কি। তারপরে প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির তুরস্কের সম্পাদিত চুক্তি কোনটি? প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাথে তুরস্কের সম্পাদিত চুক্তি হচ্ছে লুজান চুক্তি। তারপরে হচ্ছে কোন চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের সীমানা নির্ধারিত হয়? এটাও কিন্তু সেই লুজান চুক্তির মাধ্যমে। তারপর 2023 সালে নিম্নের কোন চুক্তির মেয়াদ শেষ হবে? এটাও লুজান চুক্তি। যেহেতু 2023 সালে শেষ হবে, সুতরাং এটা আমাদের মাথায় রাখার মতো, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসতে পারে।